করাবো। ওই তো বলেন কিছু অ্যানাটমি আছে বাকি আছে কোনো নাম্বার থেকে পড়ানো নাম্বার ওয়াইজ কিছু পড়ানো বাকি আছে হয়ে গেছে এখন যা যা বলে তাই একটু দেখাই তো বলেন এদিক থেকে বলেন কোনোটাই সমস্যা থাকে হ্যাঁ সেটা ঠিক আছে আপনারা কি নতুন সবাই তিনজনই নতুন তাহলে এদিকে জিজ্ঞেস করে লাভ পলাশবাবুর দিক থেকে কোনোটাই সমস্যা থেকে মানে পড়াতে হবে এরকম কিছু আছে এদিকটা একজন পেলভিসের কথা বলছে 45-এ কি আছে দেখি গল ব্লাডার আর শুনে নি আগে সমস্যাগুলো শুনে নি তারপরে কোন দিক থেকে পড়ালে সুবিধা হয় সেটা দেখতে কত থেকে 50 মাসকুলার টিস্যু আর আপনি পেলভিসের কথা কি বলতেছিলেন এটা নাম্বার বলতে পারবেন শ্রোণী অস্থি চক্র পেলভিক গার্ড হার্ট থেকেই শুরু করি তারপরে পরে আসি গার্ডেল বা শ্রোণী চক্র এটা হচ্ছে আমি বলছিলাম যে আমাদের একটা হচ্ছে ট্রাঙ্ক বা দেহকাণ্ড আছে আর কিছু আছে অ্যাপেন্ডেজ মানে বাইরে ঝুলে আছে এরকম অংশ আমাদের পা হচ্ছে ওরকম অংশ যেটা বডি বা দেহকাণ্ডের সাথে কি করে আছে ঝুলে আছে এখন বডির সাথে পাকে বডি বলতে আমরা এই যে মেরুদণ্ড এবং আমাদের বক্ষপিঞ্জর এই জায়গাটাকে এই জায়গাটুকুকে বুঝি এইটুকের সাথে হাত ঝুলে আছে আর পা ঝুলে আছে আর মাথা এই যে পা হাত যে বডির সাথে লাগানো আছে কি দিয়ে লাগানো আছে সেই জিনিসটা হচ্ছে এই একটা আমাদের পা দুটো যে বডির সাথে লাগানো আছে কারা লাগিয়ে রেখেছে পেলভিক গার্ডেল বা শ্রোণী অস্থি চক্র ব্যাপারটা হচ্ছে বডির সাথে পাকে সংযুক্ত রাখে এটার নাম হচ্ছে পেলভিক গার্ডেল ঠিক সেই রকম হাতকে বডির সাথে সংযুক্ত রাখে তার নাম হচ্ছে পেক্টোরাল গার্ডেল তার নাম পেক্টোরাল গার্ডেল আর এইটার নাম হচ্ছে কি পেলভিক গার্ডেল জিনিসটা আসলে কি যে হাড়গুলো দেহকাণ্ডের সাথে দুই পাকে সংযুক্ত রাখে একেই বলা হয় পেলভিক গার্ডেল বা শ্রোণী অস্থি চক্র এইখানে আপনি যখন বডিতে দেখবেন কঙ্কালে দেখবেন তখন দুইটা বোনস পাবেন কয়টা দুইটা হাড় কয়টা হাড় বা বোন সংযুক্ত মোট হচ্ছে দুইটি হাড় কয়টি দুইটি তাদেরকে কি হাড় বলে হিপ বোন শ্রোণী অস্থি চক্রের বোন দুটোর নাম কি
হিপ বোন। আমি প্রথম থেকে কি মাইক লাগাইনি, তো কিছুই শোনা যায়নি। তাহলে দেখেন শ্রোণী অস্থিচক্রের হাড় কয়টা? কয়টা হাড় নিয়ে শ্রোণী অস্থিচক্র তৈরি? দুইটা। আমরা যখন স্কেলিটনে দেখবো তখন দুইটা হাড় দেখতে পাবো, এবং দুইটা হাড়েরই নাম, ডান পাশে ডান হিপ বোন, বাম পাশে দুই পাশে দুইটা বোন আছে, হাড় আছে, তাদের নাম হচ্ছে হিপ বোন। হিপ মানে কোমর, সেই কোমরে দুইটা হাড় আছে, তার নাম হিপ বোন। হিপ বোন আমরা বলতেছি দুইটা বোন আসতো, কিন্তু ছোটবেলায় বা জন্মের সময় এখানে বোন ছিল প্রতিটায় 3টা করে। যে হিপ বোনটা আমরা হাতে ধরতেছি একটা বোন, এটা কয়টা মিলে তৈরি হয়েছে? আপনাদের কশেরুকার কথা মনে আছে না? আমি বলছিলাম 7, 12, 5, 5, 4, শেষের যে 5 আর শেষের যে 4, এই সবগুলো মিলে কয়টা হয়? একটা। 5টা মিলে একটা, মানে এমন ভাবে মিশে যায় আর আলাদা করা যায় না, সেখানে হয়ে যায় একটা। আবার শেষের 4টা মিলেও হয়ে যায় কয়টা? একটা। ঠিক সেই রকম হিপ বোনে আমরা হাড় পাচ্ছি 2টা, কিন্তু প্রতিটা হাড়ের মধ্যে হাড় কয়টা? 3টা, কিন্তু বড় হয়ে এমন ভাবে মিশে গেছে তাদের আর আলাদা করা যায় না। এই জন্য প্রতি হাড়ে বোন হচ্ছে একটা, এই 3টা করে, প্রতিটা হিপ বোনে 3টা করে। তাহলে মোট বোন কয়টি? 6। এবং প্রতিটি বোন 2টা করে, ডানে একটা। এই যে 3টা বোন, আমরা বললাম 3টা হাড় নিয়ে একটা হাড় তৈরি। এই হাড় 3টার নাম জানবেন। এই হাড় 3টার নাম হচ্ছে ইলিয়াম, অনেকে আইলিয়াম বলে, আমি ইলিয়াম বলি। ইলিয়াম, আমি বাংলায় লিখতেছি, ইস্চিয়াম, অনেক ইস্কিয়াম বলে, আর হচ্ছে পিউবিস। নামগুলো কিন্তু খুব সুবিধাজনক না। নামগুলো কি আবার বলেন? ইলিয়াম, ইস্চিয়াম, ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। এই 3টা হাড় একসাথে মিশে যায়, তার নাম কি হয়? ডান পাশে একটা ইলিয়াম, একটা ইস্চিয়াম, একটা পিউবিস মিলে ডান পাশে হিপ বোন, বাম পাশে একটা ইলিয়াম, একটা ইস্চিয়াম, একটা পিউবিস মিলে বাম পাশে হিপ বোন। এই দুটো হিপ বোন আবার একসাথে লেগে তৈরি করে ডান পাশেরটা ডান পায়ের জন্য, বাম পাশেরটা বাম পায়ের। কথা বোঝা গেল? এই হচ্ছে আপনার মোটামুটি পেলভিক গার্ডেল বা শ্রোণী অস্থিচক্রের গঠন। ওই দেখেন একদম শেষ লাইনে লেখা আছে, 2টি হিপ বোন একত্রে মিলে পেলভিক গার্ডেল তৈরি করে। 2টি হিপ বোন মিলে পেলভিক গার্ডেল তৈরি করে। তাহলে হিপ বোনটা কি নিয়ে তৈরি? 3টা হাড় বা 3টা হাড় নিয়ে তৈরি। কি সেই হাড়গুলোর নাম আবার বলেন সবাই? আরেকবার এই কঙ্কালে দেখাই দেবো নি একটু, স্কেলিটনটা দিতে বলেন। চোখে দেখলে আরো ভালো মনে। পেক্টোরাল গার্ডেল, পেক্টোরাল। ওটা আনতে বললাম কেন? 2টা জিনিস দেখানোর জন্য। এক হচ্ছে মিশে যাওয়ার পরে তার চেহারা কেমন হবে, কোন বোনসটা কোথায় থাকে, আর দ্বিতীয়ত কিভাবে সে, আমরা বলতেছি যে পা দুটোকে ধরে রাখছে, কিভাবে ধরে রাখছে সেটা দেখানোর জন্য। ঠিক আছে? পেলভিক গার্ডেলের কাজ কি? ক্যামেরায় আছে? আসছেন? আমরা এই জায়গাটা নিয়ে কথা বলছি।
এই জায়গাটা দেখেন, দেহকাণ্ড এই পর্যন্ত আমরা বলছি, মেরুদণ্ড হচ্ছে দেহকাণ্ডের শেষ, আর এই হচ্ছে আমার পা। দেখেন তো এই দেখা যায়, এই হচ্ছে মেরুদণ্ড শেষ, আর এই হচ্ছে আমাদের পা। একটি কথা, তুমি পাটা উপরে উঠাও। যাই হোক, এই যে পা টেবিলের উপর তুলে দিলাম, থাকলো এখানে। এই যে দেখেন, এই মেরুদণ্ড শেষ, এই হলো আমাদের পা। মাঝখানে কতটা গ্যাপ না? এই গ্যাপটা যদি থাকে তাহলে পা থাকবে, পা তো খুলে পড়ে যাবে। সেই গ্যাপটা কভার করছে কি এই দুইজন। দেখেন, ডান পায়ে এইটা, বাম পায়ে এইটা, এই যে জায়গাটা, এই যে মেরুদণ্ড শেষ, এই পা, এই জায়গাটা হচ্ছে এই যে পেলভিক গার্ড। এইটা একটা ডান পাশে, বাম পাশে এটা বাম হিপ বোন, ডান পাশে এটা ডান হিপ বোন। দেখেন দুইটা বোনস আছে এবং এটা জোড়া দেওয়া। এই যে মাঝখানে দেখেন তার দিয়ে বেঁধে রাখছে। বডিতে তো তার থাকে না, বডিতে একটা কার্টিলেজ থাকে, সেটার সাথে আটকানো থাকে। তাহলে দুটো বোন দেখেন মাঝখানে এসে জোড়া লাগানো, পেছনের দিকে বা মেরুদণ্ডের সাথে জোড়া লাগানো। এইভাবে সে মেরুদণ্ডের সাথে পাকে ধরে রাখছে। পা ধরে রাখার জন্য দেখছেন এটা এই মনস্টার নাম কি কে বলতে পারবে? হ্যাঁ, ফিমার। ভেরি গুড। বডির সবথেকে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার। দেখেন, ফিমারটা একটা গর্তের মধ্যে, ফিমারের একটা মাথা আছে, দেখতে পাচ্ছেন? ফিমারের একটা মাথা আছে, এই পিছন থেকে দেখে এই মাথাটা দেখেন একটা গর্তের মধ্যে ঢুকানো। এই গর্তের মধ্যে ঢুকানো থাকার কারণে পা যাই হোক, এই গর্তের মধ্যে দেখেন পাটা নড়াচড়া করে, ঠিক আছে? গর্তের মধ্যে আমাদের হাত একটা গর্তের মধ্যে আছে, এরকম হাতের গর্ত। এই জন্য এটা কিন্তু আমরা ঘোরাতে পারি। যদি গর্তের মধ্যে না থাকতো, গোল না হতো, তাহলে কিন্তু ঘোরানো যেত। লম্বা হলে বা অন্যরকম হলে একদিক দুই দিক ঘুরে। এই হাত কয় দিক ঘোরাতে পারে? না না, সব দিক যাবে। এদিকে দেখেন তো আর কত নিল, আর হাত যাবে, হাত দেখেন তো কত নিল, পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে। পাও মোটামুটি তাই, যখন প্লেয়াররা বল করে পা কেমন ঘুরে। এই যে সুবিধা কোথায়, এই যে বলটা থাকা, মাথাটা গোল হওয়ার কারণে এটা বেশি ঘোরানো। যখন কোনো জায়গায় লম্বা লম্বি, এই জায়গাটা কবজা নেই, এইদিকে নড়বে, এটা ফিক্সড। এদিকে আর যেতে পারবে, আর যাবে, উল্টে এখানে লাগাতে পারবেন, ফিক্সড। ঠিক আছে? এই জন্য এইগুলো হচ্ছে কম রেঞ্জ, মুভমেন্টের রেঞ্জ কম। আর পার হাতে, শোল্ডার এবং হিপে ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট। কিভাবে, কেন? এই বল এন্ড সকেটের কারণে। ঠিক আছে? যাই হোক, এইটা আটকে তো রেখেছে এবং একটা ফিমোরাল হেড, ফিমোরাল হেড, ওই মাথায় হেড। কার হেড? ফিমারের হেড, এর নাম ফিমোরাল হেড। তাহলে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে পেলভিক গার্ডারের সাথে কিভাবে লেগে আছে পাটা, দেখছেন? কিভাবে লাগিয়ে, মানে কিভাবে ধরে রাখা। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পেলভিক গার্ডারের কাজ হচ্ছে পাকে বডির সাথে আটকে রাখা। কিভাবে আটকে রাখা সেটার ব্যাখ্যা দিতে যাচ্ছি। এটা এখন আমি এখানে তিনটা বোনসের নাম বলছিলাম না? এটা তো একটা হিপ বোন, সোজা কথা এটা একটা হিপ বোন, এটাও একটা। আমি বলছি এর মধ্যে আবার কয়টা বোন একসাথে মিশে আছে? তিনটা। ইস্চিয়াম, ইলিয়াম, ইস্চিয়াম। এইটা কোনটা? দেখেন, এই যে একটা পাখার মতো, এই যে একটা পাখার মতো, এই একটা, এই যে দুটা আমাদের কোমরের এইখানে রাখা, যেখানে আমরা বেল্ট কাটবে, হাত দিলে দেখেন একটা পাওয়া যাবে, এখানে টের পাওয়া যাবে। এটা হলো ইলিয়াম, এই যে পাখার মতো যে জায়গা, এটার নাম কি? ইলিয়াম। এরপরে নিচে এই অংশটা মাঝখানে ইলিয়াম। হ্যাঁ, গুড, এই তো ভালো কথা বলছেন তো। আমাদের পেছনের যে গ্লুটিয়াল রিজিয়ন বা বাটক যেটাকে বলি, বিতম্বের যে মাংসগুলো, সেটা কোথায় লেগে থাকে বলেন তো? ইলিয়াম, মেইনলি ইলিয়ামের সাথে লাগা। আমরা যখন উনি যেটা বলছে ইনজেকশন গুলো দিই, তাহলে তার কার উপরে দিই? আসলে ইলিয়ামের উপরে যে মাংসগুলো আছে তার ভিতরেই। ঠিক আছে? আর ইলিয়ামের পরে এই যে এইখানে যদি আমি ধরি, ইলিয়ামের গলা চেপে ধরলাম, ইলিয়ামের গলা চেপে ধরলে এই যে নিচে যে অংশ, এটা হলো ইস্চিয়াম। এটা হলো কি?
আর সামনের এই যে ছোট, এখানে একদম সামনে দুটো মুখোমুখি বেশি বসে আছে, এই পাশটা একটা গেছে, এই পাশটা একটা গেছে, এইটার নাম হচ্ছে পিউবিস। মাঝখানে কি থাকে? পিউবিস। মাঝখানে থাকে পিউবিস। তাহলে ইলিয়াম সিরিয়ালে আছে, কিন্তু প্রত্যেকটা নাম সিরিয়ালে। ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। পারবেন না? ইলিয়াম, ইস্টিয়াম, পিউবিস। এই তিনটা দেখেন এমন ভাবে আটকে আছে, এখন কি আর আলাদা করা যায়? ছোটবেলায় একটু ফাঁকা ফাঁকা থাকে। ছোটদের এক্সরে যদি কখনো করে, ছোট মানুষের এক্সরে যদি করবেন, তিনটা আলাদা আলাদা হাড় দেখতে হবে, মাঝখানে ফাঁকা, তখন জোড়া লেগে পারে। বড় হলে আস্তে আস্তে জোড়া লেগে যায়। ঠিক আছে, পাটা আবার জোড়া লাগাই দিই। মরা মেরে খুনের দেয় বোঝা গেল? ছিদ্র তো ওটা, কিন্তু বডিতে কিন্তু ওটা ছিদ্র থাকে না। বডিতে ওটা একটা পর্দা দিয়ে ঢাকা থাকে। ঠিক আছে, বডিতে কিন্তু এত ফাঁকা থাকে। কি পিউবিসে কি হয়েছে? বোর্ডের জন্য ফোকাস থাকে। এটা এটার কাজ মোটামুটি শেষ। এই তিনটা জিনিস বুঝতে কারো সমস্যা আছে? এখন দেখেন, আমি যদি বলি এই কাজটা কি, এই জিনিসটা কি, এক নম্বর কাজ কি? দেহের নিচের অংশকে দেহ কাণ্ডের সাথে সংযুক্ত করে না, এটা হলো এক নম্বর কাজ। দ্বিতীয়ত, এটা একটা হাড়ের অ্যাবিলিটি। এইখানে আমাদের কি থাকে বলেন তো? এই যে পেটের তলপেটে আমাদের কি থাকে? মূত্রথলি থাকে, অন্ননালীর কিছু অংশ থাকে, স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইন্টেস্টাইনের কিছু অংশ থাকে, মেয়েদের ইউটেরাস, ওভারি থাকে, ছেলেদের প্রোস্টেট থাকে, ব্লাডার কমনলি সবার থাকে। লাইক অনেকগুলো সফট অর্গান, নরম অঙ্গ এই জায়গায় থাকে, এর মধ্যে থাকে। একে ধরে রাখে, সেটাই বলছি। মূত্রাশয়, অন্ত্রের নিম্নাংশ ইত্যাদি অঙ্গকে অবলম্বন দান করে, তার মানে এদেরকে ধরে রাখে। ঠিক আছে, আর এদের ভার বহন করা এবং সুরক্ষা প্রদান করা। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি পেলভিক কার্ডেল বা শ্রোণী অস্থিচক্রের কাজ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে করতে হবে। নতুন যারা, একদম শুরুতে এটা পড়ালে তো আসলে বোঝা যায় না, তারপরেও আর কি এটা লাগবে। তারপরে কোথায় চলে? হ্যাঁ হ্যাঁ, বুঝি না। 28 গ্ল্যান্ড। গ্ল্যান্ড হচ্ছে এমন একটা জিনিস, গ্ল্যান্ড, এটা মুছে দিই। হ্যাঁ, মেডিসিন ওয়ালারা আছেন? হ্যাঁ আছেন। গ্ল্যান্ড বাংলায় বলে গ্রন্থি। গ্ল্যান্ড বা গ্রন্থি, এটা হচ্ছে গিয়া এমন একটা জিনিস যেটা কোনো কিছু নিঃসরণ করতে পারে। নিঃসরণ বলতে কি, কোনো কিছু তৈরি করে, সেটাকে জমা রাখে এবং প্রয়োজনে সেটাকে বের করে দেয়। এটা হচ্ছে এমন একটা জিনিস, কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? অনেকগুলো বা একটা কোষ যদি কোনো রস বা তরল পদার্থ কি করবে? তৈরি করবে, জমা রাখবে, প্রয়োজনে বের করে দেবে। এইরকম জিনিস যারা করতে পারে তাদেরকে বলা হয় গ্রন্থি বা গ্ল্যান্ড। আচ্ছা, মনে করেন আমার মাংসপেশি, আমাদের যে মাংসপেশি, এরা কি এরকম কিছু জমায় রাখে বা বের করে দেয় বা তৈরি করে, এরকম কিছু জানা আছে আপনাদের? হাড়,
কোনো কিছু নিজে থেকে তৈরি করে, সেটাকে জমা রাখে, আবার তরল পদার্থ বের করে দেয়, এরকম কিছু আছে? সবাই কিন্তু এই কাজটা পারেন। সবাই এই জিনিসটা, দেহের কিছু বিশেষ বিশেষ কোষ এই কাজগুলো করে। তাদের চেহারা হতে পারে এইরকম, এই এক একটা কোষ আমি আঁকালাম, এই ধরে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কোষ আঁকলাম এরকম। কোনো এক জায়গায় মনে করেন এরা আছে, এই 8টা কোষ কিছু জিনিস এখানে তৈরি করলো, ভিতরে তৈরি হলো, তৈরি করে এইখানে তারা জমা রাখে। এই 8টা কোষ মিলে এই যে ভিতরে যে দানা দানা আঁকালাম, মনে করেন এগুলো তরল পদার্থ, এইগুলো তারা তৈরি করে এখানে জমা রাখে। এইখানে তারা রক্তনালী আছে, এখানেও রক্তনালী আছে, শিরা ধমনী যাই বলেন আছে। প্রয়োজন মতো এরা এই জায়গাটাতে এই জিনিসগুলো রক্তের মধ্যে দিয়ে দেবে। প্রয়োজন মতো আপনার বডির চাহিদা মতো কি কি তৈরি করছে, কেন, কোথায় যাচ্ছে সেটা আমি বলতেছি না, আমি জাস্ট একদম সোজা বাংলায় বলছি। বডির যে কোনো প্রয়োজনে এর এই পদার্থগুলো রক্তের মধ্যে মিশিয়ে দিবে। এই জিনিসটার নাম হচ্ছে, এই 8টাকে আমরা একসাথে কি বলবো? ঠিক আছে। এরকমও হতে পারে যে সরাসরি কোথায় পাঠাই দিল? রক্তে পাঠাই দিল। এখন ধরো রক্তে পাঠাবে, আরেক রকম কোষ আমি আঁকি। এখানে অনেকগুলো কোষ আছে, তারাও কিছু পদার্থ তৈরি করলো এবং এখানে সঞ্চয় করে রাখলো। এবং এখানে একটা টিউবের মতো তৈরি, একটা নলের মতো। এই নলের মাধ্যমে তার অন্য কোনো জায়গায় পাঠিয়ে দিল, তাহলে এটা তো রক্তে মিশতেছে। একটা আমি দেখালাম যে কোনো নালী নেই, নালীবিহীন, নালী ছাড়া একটা জিনিস যেটা সরাসরি কোথায় পাঠায় দিচ্ছে? রক্তে মিশিয়ে দিচ্ছে। আরেকটা হচ্ছে রক্তে মিশতেছে অন্য কোথাও যায়। আমি উদাহরণ দিব, তখন আরো পরিষ্কার হবে ব্যাপারটা। 2টা জিনিস খেয়াল রাখেন, একটা হচ্ছে নালী ছাড়া সরাসরি রক্তে মিশিয়ে দেয়, তাদের যে তৈরি করা পদার্থটা সেটা সরাসরি কোথায় মিশিয়ে দিচ্ছে? রক্তে মিশিয়ে দিচ্ছে। আরেকটা হচ্ছে তাদের তৈরি করা পদার্থ রক্তে মিশাচ্ছে না, নালী দিয়ে অন্য কোথাও পৌঁছায় দিচ্ছে। এই 2টা জিনিসকেই আমরা কি বলতে পারি? গ্রন্থি বা গ্ল্যান্ড। তাহলে গ্রন্থি বা গ্ল্যান্ড কারা? যারা এইটা আমরা একাধিক কোষ দেখাইছি, হতে পারে এটা একটা কোষই কাজটা করতেছে, এমন হতে পারে। তাহলে এক বা একাধিক কোষ যখন একসাথে কোনো তরল পদার্থ বা কোনো জিনিস তৈরি করে, সেটাকে সঞ্চয় করে এবং প্রয়োজন অনুসারে দূরবর্তী কোথাও পাঠিয়ে দেয় বা নিঃসরণ করে, সোজা কথা আমি বলি নিঃসরণ করতে পারে বা বের করে যেতে পারে, এই কোষ বা কোষগুচ্ছকে কি বলা হয়? গ্রন্থি বলা হয়। গ্রন্থি 2 রকম, গ্রন্থি 2 রকম। দেখেন আমি 2 রকমের ছবি, একটা হচ্ছে নালীবিহীন, একটা নালীযুক্ত। কারো নালী আছে, কারো নালী নেই। এই অনুসারে মানে হচ্ছে 3 রকম, নালী আছে এবং নালী নেই। এর ভিত্তিতে গ্ল্যান্ড কয় রকম? 3 রকম। কেমন? একটা তো পেলাম নালীবিহীন, এর আরেকটা সুন্দর নাম হচ্ছে অন্তঃক্ষরা, অন্তঃক্ষরা গ্রন্থি। আরেকটা হচ্ছে নালী যুক্ত, এইটা, এর ভালো নাম হচ্ছে বহিঃক্ষরা। অন্তঃক্ষরা, এটা হচ্ছে বহিঃক্ষরা। কেন অন্তঃক্ষরা কেন আমি একটু পরে বলতেছি, জাস্ট নামগুলো বলতে। এর আবার ইংরেজিও আছে, সেটা হচ্ছে এক্সোক্রাইন, এন্ডোক্রাইন। এন্ডো মানে ভিতরে, এক্সো মানে বাইরে। ভিতরে বলতে কোথায়? রক্তের ভিতরে। আমি বলছিলাম এটা রক্তে মিশে, এটা একটা অন্ত, এটা বাইরে আসে না। কোথায় মিশে যায়? রক্তে মিশে যায়, এই জন্য তার নাম এন্ডো অথবা অন্ত। এইটা বাইরে আসে, বাইরে কোথায় আসে আমি বলতেছি, বহিঃক্ষরা বা এক্সোক্রাইন। যেমন আমি একটা উদাহরণ দিই, এবার দিলে পরিষ্কার হবে। আমরা মুখে যখন খাবার নেই, খাবারগুলো কিসের সাথে মেশে বলেন তো? মুখের ভিতরে লালার সাথে মিশে, বা ইংরেজিতে বলে স্যালাইভা। স্যালাইভা লালার সাথে। আপনি
মুখে খাবার দিচ্ছেন, স্যালাইভাটা কোথা থেকে আসছে? জিহ্বার থেকে বেরোয় নাকি স্যালাইভা? স্যালাইভারি গ্ল্যান্ড কোথায় বলেন তো? একটা আছে এই কানের এখানে, ঠিক এইখানে কানের এখানে একটা আছে, এইখানে আর একটা আছে জিহ্বার নিচে, মানে মোট 6টা। মেজর স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে 6টা। লালা তৈরি হয় যে গ্রন্থি থেকে, তারা কোথায় থাকে? কানের পেছনে, ম্যান্ডিবলের নিচে এবং জিহ্বার নিচে। দেখেন আমার মুখ গহ্বর কোথায়? এখানে। তারা আছে কোথায়? কানের পিছনে। লালা কি করে আসলো? এই নালী, ওইখান থেকে এই যে কানের পিছনে যে গ্ল্যান্ডটা, এই নালী কোথায় এসে ওপেন করছে? মুখের ভেতরে ওপেন করছে। কোথায় বলেন তো? উপরের 7 নাম্বার দাঁতের পাশে, উপরের চোয়ালের 7 নাম্বার, এখান থেকে গুনে গেলে পেছনে 7 নাম্বার দাঁতের পেছনে যে সে ওপেন করছে। তাহলে নালী ছিল এই জায়গা, ও এখান থেকে ভেদ করে ভিতরে ঢুকে গালের ভিতরে যে, তাহলে লালা তৈরি হচ্ছে কোথায়? এইখানে। সে বেয়ে কোথায় চলে যাচ্ছে? মুখের ভিতরে। কি বেয়ে? নালী বেয়ে চলে যাচ্ছে। তাহলে এটাকে আপনি কি গ্ল্যান্ড বলবেন? বহিঃক্ষরা। এটা কি রক্তে মিশছে? এটা কিন্তু রক্তে মিশে নাই, এর জন্য এটা বহিঃক্ষরা। এবং বা আরেকটা বাংলায় কি বলবো? নালী যুক্ত, নালী যুক্ত গ্রন্থি। এটা গ্রন্থি কেন? এই যে লালা তৈরি করতেছে, সে তো আপনি যদি খাবার না খান তাহলে কি লালা খুব বেশি আসবে? কিছু আসবে, কিন্তু খাবার খেলে কি লালা আরো বেশি আসবে না? এইটা তাহলে প্রয়োজন মতো সে কিন্তু লালা আবার নালী দিয়ে মুখে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এই যে লালা তৈরি করতেছে, প্রয়োজন মতো জমা রাখতেছে এবং সময় বিশেষ সে বাইরে নিয়ে আসতেছে, মুখের ভিতরে নিয়ে আসতেছে। তাহলে এটা একটা গ্রন্থি। কি গ্রন্থি? নালীযুক্ত গ্রন্থি। নালীযুক্ত গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন। আর কিছু জিনিস আছে যেটা সরাসরি কোথায় মিশে যায়? রক্তে মিশে যায়। এটা এরকম নালী নেই, আশেপাশে যে রক্তনালী আছে তার সাথে এই জিনিসটা মিশে যায়। ঠিক আছে? এরকম উদাহরণ আছে যেমন পিটুইটারি গ্ল্যান্ড, আমাদের ব্রেইনের ভিতরে থাকে। ব্রেইনের ভিতরে পিটুইটারি গ্ল্যান্ডে আমাদের মাস্টার গ্ল্যান্ড, সব থেকে সবার রাজা। সে কি করে? সে সেখানে পিটুইটারি হরমোন তৈরি করে, জমা রাখে এবং আশেপাশে যে রক্তনালী আছে সেখানে এই জিনিসগুলো এটাকে বলা হয় অন্তঃক্ষরা বা নালিকাবিহীন অথবা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এখন কিছু জিনিস আছে, কিছু অঙ্গ আমাদের বডিতে আছে যারা একই সাথে নালীও আছে আবার নালী নাই। এক অংশে নালী আছে আরেক অংশে একই অঙ্গ, একই অঙ্গ, এক অংশে নালী আছে এক অংশে নালী নেই। তাহলে তাদেরকে কি বলবেন? তারা হলো মিক্সড বা মিশ্র। দুই রকমই আছে, এন্ডোক্রাইনও আছে এক্সোক্রাইনও আছে। এইরকম অঙ্গগুলোকে বলা হয় মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। যেমন লিভার, যেমন প্যানক্রিয়াস, ওভারি, টেস্টিস, এগুলো সব হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। যেমন প্যানক্রিয়াস বা অগ্নাশয়, এটা কেন মিক্সড গ্ল্যান্ড? এখানে কিছু আছে হরমোন তৈরি হয় বা এনজাইম তৈরি হয়, যেগুলো হরমোন তৈরি হয়, হরমোন তৈরি হয় যেগুলো কোথায় মিশে যায়? রক্তে। যেমন ইনসুলিন। ইনসুলিন কি বাইরে পাওয়া যায়? গ্লুকাগন, এই জিনিসগুলো রক্তে মিশে যায়। ইনসুলিন রক্তে মিশে আমাদের সুগারকে কন্ট্রোল করে। এটা কোথায় মিশে? রক্তে মিশে। আবার প্যানক্রিয়েটিক জুস বা প্যানক্রিয়েটিক এনজাইম, যেটা খাবার হজমে সাহায্য করে, এটা কোথায় আসে? অন্ননালীর ভিতরে আসে। আমরা যে খাবার খাচ্ছি খাবারের সাথে এসে মিশে, এটা কি রক্তে মিশতেছে না খাবারের সাথে বাইরে মিশতেছে? এই যে বাইরে মিশতেছে, এই জন্য রক্তের বাইরে মিশতেছে যেটা এক্সোক্রাইন। আর ইনসুলিন আর গ্লুকাগন কোথায় মিশতেছে? রক্তে মিশতেছে, এই জন্য সে কি? এন্ডোক্রাইন। তাহলে একই প্যানক্রিয়াসে আপনি এক্সোক্রাইন পার্টও পাচ্ছেন, এন্ডোক্রাইন পার্টও পাচ্ছেন। এই জন্য প্যানক্রিয়াস কি গ্ল্যান্ড? মিশ্র। ঠিক আছে? পিটুইটারির নাম বললাম, পিটুইটারি কি গ্ল্যান্ড? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তার কিন্তু আর কোনো অংশ নেই। এই যে স্যালাইভারি গ্ল্যান্ডের কথা বললাম, এর কোনো কিছু কি রক্তে মেশে? লালার কোনো অংশ রক্তে মেশে? এটা কিন্তু পিওর এক্সোক্রাইন, মনে থাকবে এরকম। সেই কথাগুলোই এখানে বলা আছে। গ্রন্থি 3 প্রকার। 1 নম্বরে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এই যে তরল পদার্থ এক বা একাধিক নলের মাধ্যমে বের হয়ে আসে, যে কথাগুলো এতক্ষণ বলছে বা শুধু মিলাম।
তাকে বহিঃক্ষরা বা এক্সোক্রাইন গ্ল্যান্ড বলে। একটা উদাহরণ দেওয়া আছে, যেমন সুইট গ্ল্যান্ড, ঘর্মগ্রন্থি, ঘাম কোথায় বের হয়ে আসে? বাইরে বের হয়ে আসে। রক্তে মেশে নাকি? যা রক্তে মিশবে না তাই এক্সোক্রাইন, মনে থাকবে তো। ঘাম রক্তে মেশে, অশ্রু চোখের পানি ল্যাক্রিমাল গ্ল্যান্ড বলে। দেখেন ওই যে 3 নম্বরে আছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এইটা ঠিক আছে। সিবাসিয়াস গ্ল্যান্ড আছে। এগুলো হচ্ছে আপনার ওই এখানে কিন্তু ইসের নাম আসবে, ওই যে কি বলে যে লালা গ্রন্থি, স্যালাইভারি গ্ল্যান্ড। খুব বড় একটা জিনিস বাদ করে স্যালাইভারি, এটা লিখে নেন। আমি এখন যে উদাহরণ দিচ্ছিলাম সেটা এখানে নাই, 4 নম্বরে লিখে দেখেন। সিবাসিয়াসের থেকে স্যালাইভারি মনে রাখা আপনাদের সহজ হবে, ঠিক আছে। স্যালাইভারি গ্ল্যান্ড, ঠিক আছে। এইগুলো সব কিসের উদাহরণ? কোন গ্ল্যান্ড? এক্সোক্রাইন বা বহিঃক্ষর। কারণ কি? এদের রসগুলো কিসে মেশে না? রক্তে মেশে না, রক্তের বাইরে মেশে বা রক্তের বাইরে। আর হচ্ছে এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন উদাহরণ ওই যে এক নম্বরে বলে দিছি, পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড। এই ইয়েটা বাদ দেবেন, টেস্টিস ওভারি এখান থেকে বাদ দেবেন, কারণ টেস্টিস ওভারি আমরা কোথায় লিখবো? মিক্সড লিখবো। এখানে লিখবেন পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড। হ্যাঁ, ডি নাম্বার বাদ দিবেন, কারণ ডি নাম্বারটা যাবে মিক্সড ল্যান্ডে, ঠিক আছে। যেটা মিক্সড যেটা মিক্সড যাবে, ডি নাম্বারটা বাদ দিয়ে এখানে পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড এই 3টা রাখবেন। থাইরয়েড গ্ল্যান্ড সবাই চিনেন, এখানে যেটা। আর মিক্সড গ্ল্যান্ডে অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুটো অংশই থাকে। উদাহরণ কি বলছিলাম? প্যারাথাইরয়েড আছে, থাইরয়েডের পিছনে থাকে। থাইরয়েড গ্ল্যান্ডের চেহারা হচ্ছে এরকম, এরকম চেহারা। এর পেছনে 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, পেছনে ছোট্ট ছোট্ট, থাইরয়েডের পিছনে ঢুকানো থাকে, ঠিক আছে। এজন্য নাম প্যারাথাইরয়েড, প্যারা মানে পাশে, থাইরয়েডের পাশে থাকে। আর মিক্সড গ্ল্যান্ডের মধ্যে কমন সবচেয়ে দুইটা আপনাদের মনে থাকবে, লিভার মনে থাকবে, প্যানক্রিয়াস মনে থাকবে। আর যদি মনে রাখতে চান টেস্টিস ওভারি, টেস্টিস আর ওভারি, এই 4টা হলো মিক্সড গ্ল্যান্ড, ঠিক আছে। প্যানক্রিয়াসকে কেন মিক্সড গ্ল্যান্ড বলছি মনে আছে তো? ইনসুলিন এবং গ্লুকাগন তৈরি করে বলে এর নাম এন্ডোক্রাইন। আর প্যানক্রিয়েটিক জুস বা প্যানক্রিয়েটিক এনজাইম তৈরি করে বলে তার নাম এক্সোক্রাইন। দুটোই অংশ আছে, এই জন্য এর নাম মিক্সড। এরপরে কে যেন কি বলছিলেন, এটা পড়ালাম আমরা 28। হ্যাঁ, অন্তঃক্ষরা আপনি বলেন এখন, আপনি কি বুঝছেন? ওইভাবে মোবাইল করিল, মানে সে দায়িত্ব কি আমার? অন্তঃক্ষরা হচ্ছে যেটার রসটা যা সে তৈরি করবে। আপনার মোবাইল ফোনে অনেক আওয়াজ হয়, ক্লাসে ডিস্টার্ব হয়, রক্তের সাথে মিশে যায় যে পদার্থ, যে গ্রন্থের উৎপন্ন পদার্থটি নালী দিয়ে পরিবাহিত না হয়ে সরাসরি কোথায় মিশে যায়? এটা কোনো নালী আমি আঁকিনি, এই যে রক্তনালী, এই রক্তনালী, এর মধ্যে সরাসরি মিশে যায়, কোনো নালী বেয়ে সে সামনে যায়, সরাসরি রক্ত মিশে। এই জন্য এর নাম অন্ত, মানে ভেতরে, রক্তের ভিতরে মিশে যাচ্ছে। রক্ত দিয়ে মনে রাখবে, রক্তের ভিতরে মিশে, রক্তের ভিতরে মিশে না। রক্তের ভিতরে মিশলে অন্তঃক্ষরা, রক্তে যেটা মেশে না সেটা হচ্ছে সহজে মনে রাখবেন। ঘাম রক্তে মেশে না, বহিঃক্ষরা। লালা রক্তে মেশে না, বহিঃক্ষরা, ঠিক আছে না। কান্না, অশ্রু রক্তে মেশে না, এই জন্য বহিঃক্ষরা। যা আপনি বাইরে থেকে দেখতে পান না, যেমন পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, এরা সব অন্তঃক্ষরা। এরপরে কে যেন 45 নম্বর কোথায় বলেছিলেন, গল ব্লাডারের কথা বলছিলেন, পিত্তথলি, এটা বলছেন। 45 নম্বরে দেখেন, 45 চলে দুটাই বোধহয় বলছেন। গল ব্লাডার, এই হচ্ছে আমাদের লিভার। লিভারের চেহারা অনেকটা এইরকম, এই লিভারের নিচের দিকে এইরকম নাশপাতি, এরকম একটা জিনিস ঝুলে।
লিভারের নিচের দিকে এরকম একটা নাশপাতি বড় করে রাখলে পেয়ারাটা হবে কি নাশপাতি বলে নাশপাতি হচ্ছে পেট মোটা মাথাটা পিয়ার শেপ করে পিয়ার বা নাশপাতি 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 নাশপাতির মাথাতে একটু চিকন হয় পেটটা মোটা এরকম এটা লিভারের নিচে কি থাকে ঝুলে থাকে ঠিক আছে থলি বিশেষ এই থলি থলি মানে তো কিছু একটা ভিতরে রাখতে হবে টাকার থলি বালির থলি খাবারের থলি থলি মানে তার ভিতরে কিছু থাকতে হবে ঠিক আছে এখন এই থলিতে কি থাকে এই থলিতে থাকে বাইল হ্যাঁ বাংলায় বলে পিত্ত রস মানে বুঝতে পারছেন তরল পদার্থ থাকবে আমরা করতেছি হলো জল বা বাংলায় বলে পিত্ত আছে তো অবশ্যই পানিকে যদি আপনি এরকম লিখেন যদি বলেন যে রসিকার দেরি কার নেই হবে সর্বশেষ আপনার আমাদের বিধানে যেটা আছে যে আপনাদের রসিকার দিকে আমি সেটা বললাম যে রসিকার দীর্ঘিকার নেই খুব ভালো কথা সবগুলোই না এই যে পানিকে যদি আপনি দীর্ঘিকার দিয়ে লেখেন তো হবে কিছু বিশেষ ক্ষেত্র বিশেষ যেমন বাড়ি 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 মানে আমি বাড়ি মানে ঘর বাড়ির কথা বলতে এই বাড়ির বানান আগাগোড়াই ছিল দীর্ঘিকার দিয়ে মিস্টার রবীন্দ্রনাথ ঠাকুর একদিন ভুল করে বাড়িকে রসিকার দিয়েছে মহামানব রসিকার দিছে এই আর চেঞ্জ করার সাহস করা হয়নি তখন থেকে এরকম কিছু ক্ষেত্র বিশেষ আছে যে রশ্মি বা দীর্ঘি ব্যবহার করা যায় ঠিক আছে আর বাংলা একাডেমির কথা বলতেছেন তো বাংলা একাডেমি একটা বিদ্যুতের জিনিস এদের সাথে আমরা পারি না যখন যা গরুর বর্তমান বানান জানেন তো গরু বানান গরুর বর্তমান বানান কিন্তু এই ঠিক আছে এখন এটা কি করবে না ঈদ তো অনেক আগেই চেঞ্জ হয়ে গেছে জানেন ঈদ বানান এই ঠিক আছে দেখেন এইগুলো তো বাংলা একাডেমির সাথে পারা যাবে না দীর্ঘ উচ্চারণেরই তো দীর্ঘইকা হ্যাঁ দীর্ঘ উচ্চারণের দীর্ঘ এতদিন তো আমরা ঈদ তো দীর্ঘ দিয়ে বলতাম কারণ হঠাৎ করে একে অশ্রু হয়ে গেলাম কি করে বুঝবো আমরা আরো পোলাপানকে বুঝাতাম যখন পড়াতাম যে ঈদ মুবারক ঈদটা বড় করে টানা যায় টানা কি করে বুঝাবে তখন টেনে টেনে তো বুঝাতাম ঈদ বড় করে টেনে ঈদ বানাই এখন এত ছোট হয়ে গেছে এখন বুঝাবো কি করে গুরুজনরা যা বলে তাই মেনে নিতে হবে না ঠিক আছে আমরা যাই ওই আলোচনা থেকে বেরোয় আসি বাংলা একাডেমির কথা হচ্ছে বাংলা যা বলবে তারা যেহেতু প্রমিত বাংলা ব্যাকরণ ধারক বাহক তারা তা বলে মোটামুটি মেনে নেয়াই বুদ্ধিমানের কাজ করেন হ্যাঁ বুঝি না থেকে না 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 ব্লাডার মানে হচ্ছে থলি যেমন ইউরিনারি ব্লাডার আছে মূত্রথলি মূত্রথলির ইংরেজি কি ইউরিনারি ব্লাডার ব্লাডার মানে থলি সেখান থেকে গল মানে এখানে গল থাকে তাই ব্লাডার মানে বাইরে থেকে ব্লাডার ব্লাডার আলাদা এটার আলাদা একটা ইংরেজি শব্দ ঠিক আছে যাই হোক তাহলে এইটা পিত্তথলি তাহলে জমা রাখবে কি পিত্তরস খুব সহজ কথা পিত্তরস তৈরি হয় কোথায় লিভারে মনে রাখবেন লিভারে পিত্তরস তৈরি হয় সেই রস এসে জমা হয় লিভারের নিচের একটা থলি সহজ না ব্যাপারটা একটা থলি আছে আমি যেখানে কারখানা তার নিচে একটা থলি আছে কারখানা থেকে রসটা তৈরি হয়ে থলির মধ্যে জমা সেই থলির নাম কি বা পিত্ত থলি কি রস জমা রাখে পিত্ত রস জমা রাখে বা ইংরেজিতে বলে বাইল জমা রাখে কোথায় তৈরি হয় বাইল লিভারে তৈরি হয় ঠিক আছে ওই দেখেন পিত্তথলির অবস্থান এটি লিভারের রাইট লোবের নিচে অবস্থিত এর দৈর্ঘ্য 7 থেকে 10 সেন্টিমিটার এখানে পিত্তরস জমা থাকে আর পিত্তরসের কাজটা কি পিত্তরসের কাজ হচ্ছে চর্বি বা স্নেহ জাতীয় খাবার ফ্যাট আমরা যেগুলো খাই সেইগুলো হজমে সাহায্য করে এটা হজমে সাহায্য করে আর পিত্তথলির 3টা অংশ আছে body
তিনটা নেক, নেকই তো বলছি নাকি? হ্যাঁ নেক। সবচেয়ে চিকন অংশটা হচ্ছে নেক, আর সবচেয়ে মাথার অংশটা হচ্ছে ফান্ডাস, আর দুটোর মাঝখানে হচ্ছে বডি। তিনটা অংশ, নেক, 1 নম্বরে নেক, 2 নম্বরে বডি, 3 নম্বরে ফান্ডাস। ঠিক আছে, এই হচ্ছে পিত্তথলির তিনটা অংশ। ঠিক আছে, এই গেল পিত্তথলি। পিত্তথলি ছোট্ট একটা জিনিস, এটা সবচেয়ে বেশি লাগে কেন? এই যে মানে পিত্ত পাথর নিয়ে মানুষের খুব আগ্রহ, বা অনেকে এটা নিয়ে ঝামেলায় পড়ে, এই এটা বারবার এই কথাটা আসবে, এর ভিতরে পাথর দেবে, এতে ক্যান্সারও হয়, পিত্তথলির ক্যান্সার হয়, পাথর হয়, তখন ব্যথা হয়, জ্বর হয়, বমি হয়, ঝামেলা। ছোট জিনিস কিন্তু ঝামেলা, আর এটা না থাকলেও ঝামেলা। ফ্যাট জাতীয় খাবার বেশি খেয়ে ফেললে তখন হজম করার জিনিস নাই, তখন আমার ঝামেলা হয়। এই জন্য পিত্তথলির অপারেশন কেউ যদি ফেলে দেয় এটাকে অপারেশন, তখন আমরা ওই উপদেশ দিয়ে দিই চর্বি জাতীয় খাবার কম খাবে। করা গেলে এতদিনে বিজ্ঞানীরা এটাই করে, ঠিক আছে, এটা করার সুযোগ নেই। এটা কেন নেই সেটার অনেকগুলো কারণ আছে, সেটা আমি এখন ডিটেলস বলবো না, কিন্তু আপাতত করার সুযোগ নেই। ঠিক আছে, আর পাথরের সবচেয়ে বড় যেটা সমস্যা, যদিও বা আপনি করলেন, এটা একবার যা তৈরি হয় তার বারবার তৈরি হতে পারে। এত কষ্ট করে একটা অপারেশন করে 6 মাস 1 বছর গেল না, আবার পাথর তৈরি হলো, এ রেখে এই যন্ত্রণা রেখে লাভ। ঠিক আছে, এইটা প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস বা অগ্নাশয়, এইটা হচ্ছে আমাদের এই ঠিক এই জায়গাটাতে বুক এবং পেটে, একটা এপিগেস্টিয়াম বলি, উপরের পেট, পেটের উপরে হচ্ছে চেহারাটা এইরকম, চেহারাটা আঁকি, এইরকম একটা প্যানক্রিয়াসের চেহারা হচ্ছে এইরকম। কিছু অংশ থেকে পেটের ডান দিকে, বাকি অংশ থেকে পেটের, এইটাকে আমাদের পেটের মাঝখান ধরে নিই, আর এই পাশে এটা আমাদের এখানে থাকে লিভারের নিচে, স্টোমাকের নিচে, সেখানে এটা থাকে। ঠিক আছে, এইটার থেকে এটা কিন্তু মিক্সড গ্ল্যান্ড, একটু আগে গ্ল্যান্ড করার সময় বলছিলাম না প্যানক্রিয়াস কি মিক্সড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। এটা মিক্সড গ্ল্যান্ড কেন? এর থেকে দুই একটা জিনিস বের হয় যেটা সরাসরি রক্তে মিশে, যেমন ইনসুলিন। একটাই নাম বললাম, এটা আপনাদের কমন পরিচিত, এই জন্য এটা লিখলাম। এই ইনসুলিন জিনিসটা কোথায় মিশে যায়? রক্তে মিশে যায়। আবার এর নালী আছে, বুঝছেন, এর ভিতরে এরকম নালী আছে, মাছের কাটার মতো, ফিশ কোন বলে, এরকম নালী আছে, এরকম এরকম কাটানো, এরকম নালী দিয়ে কি রস, প্যানক্রিয়াটিক জুস বা প্যানক্রিয়াটিক এনজাইম এখানে থাকে, কি জানেন? ডিওডেনামের সেকেন্ড পার্ট। ডিওডেনামের নাম শুনছেন না? এই যে ডিওডেনাম, পাকস্থলীর পরের অংশ, এইরকম। এইখানে সে খাবারের হজমের জন্য বিভিন্ন রস নিঃসরণ করে। তাহলে এইটা কি রক্তে মিশলো না খাবারে মিশলো? এই পার্টটা কি এক্সোক্রাইন, বই খারাপ। আর এই যে ইনসুলিন যে রক্তে মিশে গেল, এটা কি এন্ডোক্রাইন বা অন্তঃক্ষরা। তাহলে একই প্যানক্রিয়াসের মধ্যে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা আছে, তাহলে এটা কি মিক্স। প্যানক্রিয়াসের এক্সোক্রাইন নালীযুক্ত অংশ থেকে প্যানক্রিয়াটিক জুস নিঃসৃত হয়, এটা ডিওডেনামে আসে, এবং ডিওডেনামের মধ্যে বিভিন্ন রকম এনজাইম, সেই এনজাইমগুলো কিছু নাম এখানে বলা আছে, দেখেন, ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ। ট্রিপসিন হচ্ছে প্রোটিন জাতীয় খাবার হজমে সাহায্য করে, অ্যামাইলেজ হচ্ছে শর্করা জাতীয় খাবার তো হজমে সাহায্য করে, এবং লাইপেজ হচ্ছে লিপিড বা চর্বি জাতীয় খাবার হজমে সাহায্য করে। তার পরের অংশেই দেখা যাবে প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন বা নালীবিহীন অংশ থেকে হরমোন নিঃসৃত হয়, যেমন ইনসুলিন। আরও আছে গ্লুকোজ না, এটা হবে গ্লুকাগন, এই বানানটা ভুল আছে। ইনসুলিনের পরে যেটা লেখা আছে ওটা হচ্ছে গ্লুকাগন। ইনসুলিনের কাজ কি? শর্করার পরিমাণ বা সুগারের পরিমাণ কমানো। গ্লুকাগন ঠিক উল্টা, সুগারের পরিমাণ বাড়িয়ে। এটার দরকার নেই, ঠিক আছে।
তাহলে প্যানক্রিয়াস কোথায় থেকে জানলাম? প্যানক্রিয়াসের অংশগুলো জানলাম। পরে এর কিন্তু একটা ইয়ে আছে, এই যে প্যানক্রিয়াসের তিনটা অংশ। এই যে মাথা, এই যে মোটা অংশটা কি? এটা মাথা। চিকন অংশটা কি? লেজ। আর মাঝখানের অংশটা আছে বডি। এবার ইংরেজিতে বলেন হেড, বডি, টেইল। লেজ, হেড, বডি, টেইল। ঠিক আছে, হেড, বডি, টেইল। ঠিক। ইনসুলিন এর ভিতরে তৈরি। ইনসুলিন বেশি তৈরি হয় এখানে, এই লেজের দিকে ইনসুলিন বেশি তৈরি হয়। এরপরে কইছিলাম কে কি বলছিল? আগে কিছু বলছিলেন? আর কি কেউ কোনো প্রশ্ন বলছিলেন? তাহলে শেষ করবো। আচ্ছা, আর কারো কিছু? হ্যাঁ, ওগুলো আসবো। আপনারা তো নতুন, তো আপনারা তো শুরুর দিকে করেন নাই। আজকে তো আমি শুধু সমস্যাগুলো পড়ালাম। এইগুলো আসতে গেলে আপনার ওই শুরু হাড়ের থেকে পড়ে আসতে হবে। ঠিক আছে, উদ্ধারগমান হচ্ছে এই যে এইগুলো সব, এগুলোতে এখনো পড়ানো হয়নি। যখন পড়ানো হবে তখন ওই হাড়ের নামগুলো আপনাদের এখানে আলাদা কোশ্চেন। আপনি যেটা দেখাচ্ছেন আমি তার আগ পর্যন্ত শেষ করছি। শ্রোণীয়স্থিচক্রের পরে কিন্তু ওটা আছে। ঠিক আছে, ওই হাড়গুলোর নাম আপনাদের আলাদা করে পড়াতে হবে, প্রথম থেকে পড়াতে হবে। আচ্ছা, আমরা মেডিসিনে চলে আসি। মেডিসিন কি 4? পরে কি আছে? 14। শরীর পোড়া। শেষ। সব বেশিরভাগ অনলাইন থাকে। মেডিসিন সবসময় অনলাইনে থাকে। মেডিসিনের সব অনলাইন থাকে। আচ্ছা, এখানে দেখেন খুব ইম্পর্টেন্ট একটা টপিক, পোড়া। পুড়ে যায় কি কি কারণে? শরীর কি কি কারণে পড়ে? একটা খুব সহজ হচ্ছে আগুনে পড়ে। আগুন ছাড়া অন্যান্য কিছুতে পড়তে পারে। আগুন ছাড়া কিসে পড়তে পারে? গরম পানি, গরম কোনো তরল পদার্থ।
পানি, তেল, যে কোনো গরম পদার্থের সংস্পর্শে আসলে, একটা গরম লোহা তার সংস্পর্শে আসলে কি হাত পুড়বে না বা বডি পুড়বে না? গরম কোনো কিছু সংস্পর্শে আসলে পুড়তে পারে, গরম পানি হোক বা গরম কোনো বস্তু হোক বা তেল হোক, এতে পুড়তে পারে, সরাসরি আগুনে পুড়তে পারে। আরেকটা জিনিসে পুড়তে পারে, সেটা হলো অ্যাসিড। অ্যাসিড যদি চামড়ার উপরে পড়ে, চামড়া পুড়ে যাবে। এটা হচ্ছে এইভাবে ইলেকট্রিক শকে পুড়তে পারে। খুব ইম্পর্টেন্ট, ইলেকট্রিক শকে কিন্তু এই শরীর পুড়তে পারে। সব থেকে বড় কথা হচ্ছে পোড়ার পরে কতটুকু পুড়ছে এটা নির্ণয় করতে হবে, কারণ ট্রিটমেন্টটা ডিপেন্ড করে এটার উপরে। কখন হাসপাতালে দিতে হবে, কখন হাসপাতালে নেওয়া লাগবে না, কোনটা বাসায় চিকিৎসা করা যাবে, কোনটা বাসায় চিকিৎসা করা যাবে না। মনে রাখবেন, সাধারণত যে ব্যক্তি পুড়ে গেছে, সেটা বাচ্চা হোক অথবা বড় হোক, যে পুড়ে গেছে তার হাতের তালু হচ্ছে গিয়ে 1%, পুরো বডিটা হচ্ছে আমাদের 100%। তাহলে আমার এই জায়গাটুকু পুড়ে গেছে, হাত দিয়ে দেখলাম আমার হাতের তালুর মতো জায়গাটুকু পুড়ে গেছে, হাত দিলাম দেখলাম তালু বরাবর, তালু যতটুকু জায়গায় এতটুকু জায়গায় পুড়ে গেছে। কয় পার্সেন্ট বার্ন বলবো? 1%। কয় পার্সেন্ট বার্ন? এটা হলো রাফ হিসাব, আর শরীরের অংশ বিশেষ পার্সেন্ট আছে। আমরা বড়দেরটাই করি, ছোটদেরটা এত দরকার নেই। বড়দের হচ্ছে সম্পূর্ণ মুখটা হচ্ছে 9%, 2 হাত 9, ঠিক আছে? বুক 9, পেছনে 9, পেট 9, পিঠ হচ্ছে 9। নিচের অংশ মানে যেখানে আমাদের মানে তলপেট এবং যৌনাঙ্গ, এই অংশটা 1%, ছোট জায়গা 1%। উরু সামনে 9%। পা মানে কি হাঁটু থেকে নিচ পর্যন্ত, এটা 9%। সব যোগ করে দেখবেন 99 হবে। আর ওই যে মানে জননাঙ্গের যে জায়গাটা, এটা 1%, এই 100% পুরো বডিকে। তাহলে একটা মানুষের পুরা সামনের বুকের এই অংশ ঝলসে গেল, আমরা কয় পার্সেন্ট বার্ন বলবো? 9%। একটা হাত পুড়ে গেল, 9% বার্ন, ঠিক আছে? এইভাবে ঠিক আছে, এইভাবে পেট সামনে পুড়ে গেলে 9%। এখন কথা হচ্ছে বড়দের ক্ষেত্রে এরকম যোগ করে দেখবো 15% হইতে গেলে, ছোটদের ক্ষেত্রে 10%। বড়দের যদি 15%-এর বেশি পুড়ে যায় বা 15% পুড়ে যায়, তাকে হাসপাতালে পাঠাবো। ছোটদের ক্ষেত্রে যদি 10%, ছোটদের হিসাবটা একটু দেখে নিন। ছোটদের যদি এরকম হয় 10%-এর উপরে বাড়ান বা 10% বাড়ানো আছে, তাকে হাসপাতালে পাঠাবো, ঠিক আছে? প্রাথমিক চিকিৎসা আগুনে পুড়ে গেল বা যে কোনো কিছুতে পুড়ে গেল, প্রথম কাজ হচ্ছে প্রাথমিক চিকিৎসার মধ্যে তাকে ওই জায়গা থেকে আগে সরাই ফেলতে হবে। সেটা আগুনে পুড়ে যাচ্ছে, তাকে আগে আগুন থেকে, কারো হাতের উপরে অ্যাসিড পড়ছে, অ্যাসিডের পাত্রটাকে আগে বা তাকে ওইখান থেকে সরাই ফেলতে হবে। গরম পানি আছে, গরম পানির জায়গা থেকে তাকে আগে কাপড় পরিবর্তন করে দিতে হবে। কারণ যখন বিশেষ করে পলিস্টার ধরনের কাপড় যদি কারো গায়ে থাকে, এটা কিন্তু চামড়ার সাথে মিশে যায়, প্লাস্টিকের মতো, তো এটা কাপড় করে দিতে হবে। সরাই পুড়ে যাওয়া কাপড় বা পরিধেয় বস্তুটাকে সরাই খুলে ফেলতে হবে। এরপর পোড়া জায়গায় প্রচুর পানি ঢালতে হবে, ঠান্ডা পানি পারলে। পোড়া জায়গায় কি ঢালতে হবে? প্রচুর ঠান্ডা পানি ঢালতে হবে। এই হলো আপনার মোটামুটি প্রাথমিক চিকিৎসা। এটা দিতে নিষেধ করা, আগে এক সময় এটা প্রচলিত ছিল, ডিমের কুসুম দাও, বরফ দাও, আবির অনেক কিছু ছিল, আমরা এগুলো করবো। ঠান্ডা পানি ঢালবো, ঢেলে যত সম্ভব, যদি সম্ভব হয় মানে প্রয়োজন হয়, তাহলে কোথায় নিয়ে যাবো? হাসপাতালে নিয়ে যাবো। হাসপাতালে যে চিকিৎসা, হাসপাতালে যে চিকিৎসা হচ্ছে, প্রথমে প্রচুর ব্যথা হয়, প্রচুর ব্যথা। ব্যথার জন্য ব্যথার ইঞ্জেকশন দেবো, সেটা দেখেন ডাইক্লোফেনের কথা বলা আছে। গ্যাসের জন্য গ্যাসের ইঞ্জেকশন দিব। অ্যান্টিবায়োটিক মাস্ট, অ্যান্টিবায়োটিক একটা ভালো অ্যান্টিবায়োটিক, আমরা ফ্লোক্লোজেসিলিন, সেফট্রাক্সন, এই গ্রুপের ওষুধগুলো দিতে পারি। টিটেনাসের ইঞ্জেকশন দিতে হবে, কারণ কি যে জিনিসটা দিয়ে পুষতে বা যেখানে ছিল সেখানে হয়তো ময়লা ছিল, সেই ময়লা পোড়া জায়গা লেগেছে, রক্তে মিশে যেতে পারে, এই জন্য সাবধানতা বলতে কিসের ইঞ্জেকশন দিব? টিটেনাসের ইঞ্জেকশন।
আর ক্রিম লাগাতে হবে, একটা মানে সাদা ক্রিম পাওয়া যায় বাজারে, এটা সিলভার সালফার ডায়াজাইন সাদা রঙের, এটা দিলে বেশ একটু আরাম পাওয়া যায়, ঠিক আছে। আর যদি বেশি পুড়ে যায়, মনে রাখবেন চামড়ার থেকে অনেক পানি বাইরে বের হয়ে যেতে পারে, তাহলে কী হতে পারে, পানি শূন্যতা হতে পারে। পানি শূন্যতা হলে থাকতেও সময় লাগবে, রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে। এই জন্য আমি তাকে কি দিব, স্যালাইন দেব। রোগীকে কি দিব, এগুলো কিন্তু সব হসপিটালে ভর্তিযোগ্য যারা তাদের সবাইকে কিন্তু এগুলো আপনি যদি 15%-এর কম পান, অল্প 1% পুড়ে গেছে মনে হয়, তার জন্য কিন্তু এত সবের দরকার নেই। তাকে অ্যান্টিবায়োটিক দেবেন মুখে, তাকে ব্যথার ওষুধ দিবেন, তাকে একটু ড্রেসিং করে দিবেন, এইসব দিলেই সে বাসায় বসে চিকিৎসা, একটু মলম লাগাই দিবেন, এইগুলো বাসায় বসে করতে পারে। আর যদি হসপিটালে যান তাহলে এই চিকিৎসাগুলো লাগবে, ইঞ্জেকশন দিবেন, স্যালাইন দিবেন, ব্যথার ইঞ্জেকশন দিবেন, গ্যাসের ইঞ্জেকশন, ঠিক আছে। অনেক সময় ঘুমের ইঞ্জেকশন দেওয়া লাগতে পারে, ওই অনেক সময় অরিট থাকে, কষ্ট পায়। আর একটা ব্যাপার হচ্ছে ভিটামিন সি, টক জাতীয় খাবার বেশি খেতে হবে, কারণ টক জাতীয় খাবার আমাদের কি ক্ষত সারাতে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি পুড়ে যাওয়ার চিকিৎসা। হ্যাঁ, অবশ্যই ভাগ আছে। গ্রাম নেগেটিভ কভারেজ কিন্তু কম পাওয়া যায়, গ্রাম পজিটিভ কিংবা ব্রড স্পেকট্রাম যারা, যেমন সেট্রাকশন মনে করেন, এটা কিন্তু বোধ গ্রাম আপনাদের 4টা জিনিস জানতে হবে, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যারোবিক, অ্যানারোবিক। গ্রাম পজিটিভ একটা, এটা হলো খুব কমনলি সাপোর্ট দেয়। আর ব্রড আমরা এখন যেগুলো ম্যাক্সিমাম ব্যবহার করি এগুলো সব ব্রড স্পেকট্রাম, যেমন সেট্রাকশন, সেফিক্সিন, সেপ্টাজিটিভ, সব কিন্তু ব্রড স্পেকট্রাম। ব্রড স্পেকট্রাম মানে কি, বোধ গ্রাম পজিটিভ এবং গ্রাম, ঠিক আছে। কিন্তু ফ্লুক্লোট্রাসিলিন ম্যাক্সিমামই গ্রাম পজিটিভকে সাপোর্ট দেয়, ঠিক আছে। এইরকম মেট্রোনিডাজল অ্যানারোবিক, কিন্তু অ্যামিকাসিন গ্রাম নেগেটিভ কভারেজ পাবে, এইরকম ভাগ আছে। আমি বলতেছিলাম স্যার, আপনাদের একটা শীট, মানে আপনি যদি কষ্ট করে একটা শীট তৈরি করে দেন আমাদের একটা ভাগ ভালো, যে কোনটা গ্রাম নেগেটিভ কভারেজ, এটা বল সামনের ক্লাস দেখি মনে করা দিয়ে। আমাদের তো সময় পড়ে, এই জন্য কয়দিন, সামনের সপ্তাহ পর্যন্ত সময় নেই না, আমাদের তো সময় আছে স্যার। ওই ফার্স্টের ক্লাস করতে করতে এখানে না, ওই যে আমাকে মনে, আমি তো শীটটা দিয়ে দেবো, আমি বাসায় বসে লিখে রাখবো, আপনাদের এসে সাপ্লাই দিয়ে, সেটা সমস্যা নেই তাহলে, ঠিক আছে। মনে করা যাও, হ্যাঁ মনে করা যায়। রিটেনশন অফ ইউরিন, 15 নম্বর কোশ্চেন দেখেন, রিটেনশন অফ ইউরিন, কারেক্ট করে দেবেন, রিটেনশন। রিটেনশন অফ ইউরিন মানে হচ্ছে মূত্র বন্ধ হয়ে যাওয়া, সাময়িকভাবে মূত্র প্রস্রাব হচ্ছে না, সোজা কথা প্রস্রাব না, প্রস্রাব হচ্ছে না, এটা হচ্ছে মূত্র ইউরিনারি ব্লাডার, যেখানে মূত্রাশয়, মূত্র জমা থাকে, সেখান থেকে মূত্রনালী দিয়ে প্রস্রাব বাইরে আসতে, যে কোনো কারণেই হোক প্রস্রাব বাইরে আসতে পারতেছে না, এই কন্ডিশনটাকে বলা হয়। তার মানে কেউ চাচ্ছে প্রস্রাব করতে কিন্তু প্রস্রাব করতে পারতেছে না, তার প্রস্রাব তৈরি হয়ে আছে, জমে আছে, তৈরি বের করতে পারছে না, এই অবস্থাটাকে বলা হয় রিটেনশন অফ ইউরিন। রিটেনশনের কারণটা কি, কারণটা হচ্ছে সব থেকে বেশি যেটা হয় বৃদ্ধদের প্রস্টেট বড় হয়ে যায়। আমাদের এই যে পুরুষের ক্ষেত্রে দেখুন, প্রস্টেট কিন্তু শুধু পুরুষের ক্ষেত্রে, এই হচ্ছে মূত্র পলি, এই হচ্ছে মূত্র নালী, তো এই নিয়ম মতো এখানে যে ইউরিনটা থাকবে সেটা এই নালী দিয়ে বাইরে বের হয়ে যাবে, এইখানে আমাদের থাকে প্রস্টেট গ্ল্যান্ড পুরুষদের ক্ষেত্রে, এখানে কি থাকে, প্রস্টেট গ্ল্যান্ড। এই প্রস্টেট গ্ল্যান্ড যখন বড় হয়ে যায় এই জায়গাটাকে চেপে দেয়, জায়গা শুরু হয়ে যায়, চিকন হয়ে যায়, তাহলে নল যদি চিকন হয়ে যায় প্রস্রাব বেরোবে না। এখানে যদি ক্যান্সার হয় একই কথা, নলটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি পাথর এসে আটকে যায় তাহলেও হতে পারে। এখানে যদি কোনো কারণে রক্ত জমাট বেঁধে, আঘাত লাগছে, এমন আঘাত লাগছে যে রক্ত জমাট বেঁধে এখানে তলা পাকায়, তলা দিয়ে, মানে সোজা কথা হচ্ছে এই পথটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে, তাহলে কি হবে, রিটেনশন অফ আরেকটা কাজ হবে। এটা নার্ভের যদি কোনো সমস্যা হয়, এমন আঘাত সে পেয়েছে পিঠে বা মেরুদণ্ডে, যে জিনিসটা মূত্র বের করতে যে নার্ভটা
যে স্নায়ুটা মূত্র বের করতে সাহায্য করে সে কাজ করতেছে, ফলে কি হচ্ছে সে আর যেমন স্ট্রোকের রোগীদের অনেক সময়, ঠিক আছে, এটা হতে পারে। লক্ষণ কি হবে? লক্ষণ তো এসে বলবেন প্রস্রাব করতে পারতেছেন, পেট ফুলে গেছে, ব্যথা হচ্ছে তলপেট জ্বালা, প্রস্রাব আটকে থাকা বা প্রস্রাব জমে থাকা কিন্তু খুব ভয়ঙ্কর, হ্যাঁ, খুব কষ্টকর কিন্তু, ঠিক আছে, কারণ আপনার তো প্রস্রাব তৈরি হচ্ছে আর তলপেট ফুলতেছে, প্রতিনিয়ত তৈরি হচ্ছে, প্রস্রাব তৈরিটা বন্ধ করতে পারতেছেন না, ঠিক আছে। প্রথম কাজই হচ্ছে প্রস্রাব বের করে দেওয়া যেভাবে হোক। এখন আমরা সব থেকে সহজে যেটা করি সেটা হচ্ছে ক্যাথেটার করি, এখান থেকে কি করে আমি নল ঢুকাই, নল ঢুকাই দিলে প্রস্রাব বেরো যায়, কিন্তু যদি নল ঢুকানো না হয়, এই যে এমন চিকন হয়ে গেছে, এমন চিকন হয়ে গেছে যে নল আর ঢোকে, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে উপর থেকে সেটা করে দিতে, এই জায়গা ফুটা করে দিতে, নাভির নিচ দিয়ে এবং এই পিউবিস এর উপর দিয়ে সুচ ঢুকাই দিতে, আমরা সিস্টোস্টোমি, সুপ্রাপিউবিক সিস্টোস্টোমি ছিদ্র করে দিই, তাই স্যালাইনাস নল দিয়ে দিলেই ওখান থেকে কি চলে আসে। মানে এনি হাও আপনার প্রথম ঘটতে হচ্ছে গিয়া রোগীটাকে কি করাতে হবে, প্রস্রাব করাতে হবে, সেটা আপনি নিচ দিয়ে নল দিয়ে পারেন, উপর থেকে ইনজেকশন দিচ্ছেন স্যালাইনের নল দিয়ে পারেন, আপনার কি করে ফেলতে হবে, এই কি বলে এটাকে, মানে প্রস্রাব বের করে দেবে, এটা হলো 1 নম্বর চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা, ঠিক আছে। এরপরে যদি এমন হয় যে না তার প্রস্রাব হচ্ছে, হঠাৎ করে মনে করেন যে হচ্ছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে বা হচ্ছে না, তখন যদি সময় থাকে যে রোগী কষ্ট পাচ্ছে না এখনো, কেবল হচ্ছে, শুরুটা হচ্ছে, রোগী এসে কমপ্লেন দিচ্ছে আমি অনেক সারা রাত ধরে প্রস্রাব পাই না, সারা রাত ধরে এখানে প্রস্রাব করতে পারবে, যদি সময় পাওয়া যায়, রোগী সিটকা চাচামেচি করছে না, খুব কষ্ট হচ্ছে না, তাহলে তাকে কিছুটা সময় দেওয়া যাবে, যেমন তল পেটে হালকা চাপ দেওয়া যায়, গরম সেক দেওয়া যায়, বাথরুমে নিলিবিলি বসায় কল ছেড়ে দেওয়া যায়, কলের ট্যাপ 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 করে যে পানি পড়ে না, এই পানির শব্দ অনেকে প্রস্রাবে পেয়ে গেছে, এইগুলো চেষ্টা করা যাবে কখন, যদি রোগী চেষ্টা করার মতো থাকে, রোগী এসে চিল্লা পাল্লা করতেছে প্রস্রাব আটকে যাবে, তাদের কিন্তু এই সুযোগটা নেই, তাদের ওই নল দিয়ে আগে প্রস্রাব করা যাবে, ঠিক আছে, সেটাই বলা আছে। আমরা সাধারণত ফলি ক্যাথেটার ব্যবহার করি, বাজারে যে ক্যাথেটারগুলো পাওয়া যায় তার মধ্যে থেকে কমন এবং স্ট্যান্ডার্ড হচ্ছে ফলিস ক্যাথেটার, একটা একজনের নামের অনুসারে ফলিস ক্যাথেটার, সুন্দর রাবারের নরম ক্যাথেটার, এইটা মূত্র নালী দিয়ে মোট মেল এবং ফিমেল, মহিলা পুরুষ দুজনকেই এই ক্যাথেটারগুলো বিভিন্ন সাইজ আছে, মোটা চিকন যার যেমন দরকার, ঠিক আছে। কি করতে হবে, বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় এগুলো স্টেরাইল করাই থাকে, জীবাণুমুক্ত করাই থাকে। অ্যাডাল্টে সাধারণত 16, আর যদি মনে করেন তার আগে থেকে প্রোস্টেটের ক্যান্সার আছে বা এই যে যেটা চিকন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি জোরসে ব্যবহার করবেন, আরো ছোট হয়ে এভাবে হিসাব করে নিতে হয়, বাচ্চাদের ক্ষেত্রে আরো কম, 10-12, ঠিক আছে। কি করতে হবে, প্রথমে এই ওটা খুলতে হবে প্যাকেট থেকে, এটা প্র্যাকটিক্যালি যখন করবেন বা দেখবেন বোঝা যাবে। তারপরে জেল লাগাই দিতে হবে, বাজারে জেসোপিন জেলি পাওয়া যায়, মানে পিচ্ছিল করে নেওয়ার জন্য, তো ব্যথা পাবে, মানুষটা ব্যথা পাবে, যাকে দিবেন সে ব্যথা, নলটা ঢুকবে, তো কী করে নিতে হবে, জেলি দিয়ে পিচ্ছিল করে নিতে হবে যাতে আরাম পাওয়া যায়, আরাম তো আসলে পাওয়া যায় না, কষ্ট কম হয় আর। তারপরে এটা ভিতরের দিকে ঢুকিয়ে দিব এবং আটকে রাখার জন্য পাশে আরেকটা নল আছে, এরকম নল থাকে, আমি দেখাই দিচ্ছি, নলটা এরকম, এইখানে একটা মুখ, এইখান থেকে আরেকটা মুখ, এই হচ্ছে নল, এই নল দিয়ে হচ্ছে আপনি এই নলটা ঢুকিয়ে দিলেন, এইখান থেকে পানি দিতে হবে, পানি দিলে একটা বেলুন থাকে, এটাকে বেলুন দেখা যাবে, এই বেলুনটা এখানে ফুলে যাবে, মানে ওটা বেরোয় আসতে হবে, এখানে এরকম ফুলে থাকলে কি হয়, টান দিলেও আর বেরোবে। প্রথমে ঢুকাবো, ঢুকানোর পরে এখান থেকে কি দেবো, 10 সিসি পানি দিয়ে দেবো, পানি দিলে বেলুনটা খুলে যাবে, আবার যখন বের করার দরকার হবে তখন এখান থেকে টান দিলে এই বেলুনটা কি হয়ে যাবে, পানিটা ঢুকছে যাবে, আবার তখন বের হবে। স্যার এটাকে বেলুন ক্যাথেটার বলা হয়। স্যার হাসপাতালে একটা আইছিল স্যার, এই বেলুন ছাড়া এই পানি দিলে পানি টানলে আর আসতেছিল না, তাহলে ওইটা ওই সময় আমরা কি করা হবে,
না আসার কারণ নেই। মানে ওই জায়গায় ব্যাপক টানাটানি করছিল সিরিজ দিয়ে, ওই বেলুনটা মোটা ইয়ে হচ্ছিল না। পিঙ্কু স্যার বলছিল ওই নামিয়ে নিয়ে যে ছোট করে ওটা ইয়ে করছিল না, কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা যদি না চুপসাতে পারে এখান থেকে বেরোবে না। না, এ বেরো হচ্ছিল না। এটা অনেক সময় আমরা যেটা করি এরকম যদি হয় তখন আলট্রাসোনোগ্রাফি একটা সিরিজ দিয়ে চিন্তা করি হ্যাঁ, পিঙ্কু স্যার এই বলছিল, বেলুন ফুটা করে। তা উনি খুলনা হটা দিয়েছিল পরে। হ্যাঁ, এটা করা যায় আলট্রাসোনোগ্রাফি, এটা কিন্তু আন্দাজে বেলুন ফুটা করতে হবে। আন্দাজে। আলট্রাসোনো প্রব ধরতে হবে, প্রব দিয়ে সিরিজ ঢুকায় এই বেলুন ফুটা করে দিতে। ঠিক আছে, ফুটা করে দিলে বেলুনটা চুপসে যাবে, তখন বের করে দিতে। ঠিক আছে, এটা তো অনেকদিন রাখছিল ওরা, মানে ওই সময় হয়েছে তখন এই চ্যানেলে কোনো সমস্যা হয়ে গেছে, পানি আর বেরোচ্ছে না। ক্যাথেটার তো নির্ধারিত বিরতিতে চেঞ্জ করে। ঠিক আছে, এই মোটামুটি ঢুকানো হয়ে গেলে মোটামুটি পরিষ্কার করে দেবে। আর এই ক্যাথেটার দিলেই বুঝবেন, ক্যাথেটার যদি চলে যায় তখন এখান থেকে প্রস্রাব বেরোনো শুরু হবে। পিছনে ট্যাপ লাইন দিয়ে আপনার ইউরো ব্যাগ ইউরিন ব্যাগ রাখা থাকবে, সেখানে প্রস্রাব জমতে থাকবে, তখনই বুঝতে পারবেন এটা এসে গেছে ক্যাথেটার। ঠিক আছে, ওই যে শেষে দেখেন লেখা আছে ক্যাথেটারের সাইজ চ্যানেলটি 10 থেকে 20 সিসি ডিস্টিল ওয়াটার প্রবেশ করিয়ে ক্যাথেটারটি মধ্যথলিতে আটকে থাকে। এই যেটা বললাম, এটা দিলে এটা বেলুনটা খুলে যাবে, মধ্যথলিতে আটকে যাবে। আবার বের করার সময় ঠিক উল্টাটা করতে হবে। ঠিক আছে, আগে এই পর্যন্ত থাকে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, মানে স্যার আমি বলছিলাম যে পোস্টেড গ্ল্যান্ডে যদি পাথর পড়ে, প্রস্টেট গ্ল্যান্ডে পাথর হয় না। ও পোস্টেড গ্ল্যান্ড ওই যে পিত্তথলিতে বা পিত্তথলিতে পাথর পড়ে, হ্যাঁ, তো ওটি স্যার কেন পড়ে, মানে কি জন্য পড়ে এটা? এটা তো যদি এটা হচ্ছে আপনার এগুলো নর্মালি আপনার ওখানে তো একটা জিনিস উৎপন্ন হয়, প্রস্রাব বলে পিত্ত রস বলে, এগুলো তো একটা তরল পদার্থ। তরল আছে, মনে করেন আপনি দুধ বা ওই খেজুরের রস জাল দিলে 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 ঘন করে ফেললে কি হয়? গুড় তৈরি হয়ে যায়। হয় এদিকে ছানা তৈরি হয় অথবা ওইদিকে গুড় তৈরি হয়। ওটা কি শক্ত না? ঠিক সেই রকম একটা তরল পদার্থ কোনো কারণে এখানে বসে জমতে 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 একসময় দেখা যাচ্ছে কোনো কারণে পাথর পড়ে গেছে। শক্ত হয়ে গেছে। তরলটাই একটা লিকুইড ছিল, সে আস্তে আস্তে কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। এই শক্ত জিনিসটাই কি? পাথর হয়ে গেছে। স্যার আর একটা কথা, আমরা যে ক্যালসিয়ামটা খাই স্যার, আমাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যদি স্যার ভিটামিন ডি যদি না থাকে, তখন ক্যালসিয়ামটা আমার শরীরে আমাদের ভিতরে ঢুকছে না, তখন স্যার আমাদের এটা কি কোনো প্রভাব পড়তে পারে? কিসের? ক্যালসিয়াম যে আমরা সাধারণত ক্যালসিয়াম খাই মানুষ ডাক্তারের পরামর্শ ছাড়া, তখন এই ক্যালসিয়াম যদি মনে করেন আমাদের ভিটামিন ডি নেই তাতে, তখন আমি এই ক্যালসিয়াম আমাদের কোনো প্রভাব পড়বে কিনা? ক্যালসিয়াম আর ভিটামিন ডি হচ্ছে মানে একই টাইপের, মানে দুইটা একসাথে কাজ করে। ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবজর্পশনে সাহায্য করে, এই জন্য ভিটামিন ডি টাইম হবে। ডি ধরুন নেই তখন তাতে, তখন তার অ্যাবজর্পশনটা কম হবে। কম হবে, হবে না তা বলা যাবে না, কম আর বেশি। ভিটামিন ডিটা দরকার ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য। আমি যারা কোন ধরনের শুনছিলাম যে ক্যালসিয়ামের কারণে, ক্যালসিয়াম বেশি খাওয়ার কারণে তাদের পাথরের কোনো লক্ষণ আছে কিনা এটা। হ্যাঁ, এটা হতে পারে যাদের বডিতে ক্যালসিয়াম ডিপোজিশন বেশি প্রয়োজনের তুলনায়, কারণ পাথরগুলো তৈরি হয় দুইটা জিনিস দিয়ে, ক্যালসিয়াম দিয়ে, ম্যাগনেসিয়াম দিয়ে, অক্সালেট। তো ক্যালসিয়াম যদি তাদের বেশি হয়ে যায় সেক্ষেত্রে ক্যালসিয়াম স্টোন হতে পারে। ঠিক আছে, এই আর ঠিক আছে, আসসালাম।